আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালোবাসার এক অজানা ছোঁয়া নিয়ে আসলাম তোমাদের মাঝে। সো চলো শুরু করা যাক। আদিয়াত ক্লান্ত ভঙ্গিতে সোফায় গিয়ে বসেছিল। জানালার ফাঁক দিয়ে রোদ এসে ঘরের মেঝেতে সোনালী রঙের ছোঁয়া ফেলেছে। তার হাতে ধরা বইয়ের পাতাগুলো হালকা বাতাসে বয়ে যাচ্ছে, কিন্তু মনটা যে বইয়ের পাতায় ছিল না। এমন সময় ঘরে ঢুকলেন সৈয়দ নজরুল ইসলাম। মুখে দৃঢ় পদক্ষেপ, তিনি এসে দাঁড়ালেন সোজা আদিয়াতের সামনে। চোখে মুখে একরকম চাপা অস্থিরতা। তোমাকে একটা কাজ করতে হবে। আদিয়াত, কিরকম কাজ বাবা? আদিয়াত মাথা তুলে তাকালো। জহির ইসলাম কণ্ঠ নরম করে রাখলেন, কিন্তু তাতে আদেশের তীব্রতা চাপা রইল না। তোমার বিয়ে ঠিক করেছি, আজই প্রস্তুত হও। আদিয়াতের মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠল না, শুধু বুড়ুকুসকে জিজ্ঞাসা করলো, বিয়ে আজ? হঠাৎ কেন? এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, নিজের মধ্যে কিছু লুকাতে চাচ্ছেন। তারপর বলল, আমার একটা মাত্র কথা রক্ষার জন্য, আমার সম্মানের প্রশ্ন। বিশ্বাস করো, আমি তোমার ক্ষতি চাই না, কিন্তু এই বিয়েটা যে তোমাকে করতেই হবে। ঘরটা থমথমে হয়ে উঠলো। পাশের ঘর থেকে বড় বোন আলিয়া বের হয়ে এসে বলল, বাবা, এটা কি ধরনের সিদ্ধান্ত? তুমি আমাদের কিছুই জানালে না। জহিরুল ইসলাম শান্ত স্বরে বললেন, জানানোর মতো সময় ছিল না। যদি আমার কথা কোনো মূল্য থাকে তবে তুমি আমার ভাইকে বোঝাও। উনি ধীর পায়ে হেঁটে চললেন, তার হাবভাব বোঝা গেল না। আদিয়াত এখনো হতভম্ব। এরকম পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি কখনো। আলিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছিল বাবার বলে যাওয়া কথাগুলো, চোখে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা। তারপরও ধীরে ধীরে মাথা নাড়ল। ভাই, আমি জানি এটা তোর জন্য সহজ না, কিন্তু বাবার চোখের দিকে তাকা। কিছু একটা লুকানো আছে, কিছু গুরুত্ব। আদিয়াত কিছুক্ষণ নীরবে বসে থাকে। বাবার বলা কথাগুলো যেমন চারপাশে ঘুমড়ে মুচড়ে তাকে তুলছে। সে চোখ বুঝে একবার গভীর নিঃশ্বাস নেয়। তার মুখে আতঙ্ক নেই, উত্তেজনা নেই, একটা ধীর ভাবনা খেলা করছে তার চোখে মুখে। সে জানে এই পরিবারে, এই পদবী, এই সিদ্ধান্ত সবই ইতিহাস, গর্ব আর কিছু অজানা দায়। এরকম করে বলে না, কখনো এরকম অনুরোধ করে নাই যে আমি কখনো রাখতে পারবো না। তার চোখে ধীর নীরবতা, সেখানে একটা ব্যথা ছিল। আর আমি জানি আমি তার সেই ছেলে যার উপরে সে ভরসা করে। বাবার চোখে এটা কোনো সাধারণ অনুরোধ নয়, এর পিছনে আছে কোনো কথা, কোনো প্রতিশ্রুতি, কোনো অপরাধ বোধ, যা তার বাবা তাকে না বুঝালেও বুঝিয়ে দিতে চেয়েছে। ধীরে ধীরে তার বাবার ঘরের দিকে গেল এবং দরজার সামনে গিয়ে একটু থেমে বলল, বাবা, আমি রাজি। বাবার মুখে এক দীর্ঘ প্রশান্তির ছায়া নেমে এলো। দীর্ঘদিন জমে থাকা কোনো দায় যেন তার মাথা থেকে নেমে গেল। তোমাকে ধন্যবাদ আদিয়াত, তুমি আমার মুখ রক্ষা করেছো। বাবার সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং তার মা নাজনীন বেগমকে গিয়ে বললেন, নাজনীন, আদিয়াত রাজি হয়েছে, তোমরা সবাই বিয়ের আয়োজন করো। কিছুক্ষণ পরই বউ নিয়ে ফিরছি বাড়ি। নাজনীন বেগম অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? জহিরুল ইসলাম বলেন, দম্পতির শুরুটা হোক একেবারে আমাদের মতো করে, নীরবে, শ্রদ্ধায়, বিশ্বাসে। এটা হয়ে গেল খুব সংক্ষিপ্ত সময়ে। মসজিদের একটি কোনায় কামরায় বসে বিয়েটা হয় দুই পরিবারের সাপেক্ষে। আদিয়াত পাঞ্জাবি পায়জামা পরা, মুখে এক অস্পষ্ট দ্বিধা। অন্য পাশে মেয়েটি ঘুমটায় ঢাকা এবং স্থির। মেয়েটির সাথে তার পরিবার পরিজন কেউ আসেনি, শুধু সাথে ছিল একটি চাচা বিল্লাল। ঠিক আদিয়াত আগে কখনো দেখেনি, কিন্তু তার চোখে হাতছানি ছিল, দায়িত্ব, একরকম চাপা বিরক্তি। একবারের জন্য কেউ মেয়েটির বাবার কথা তোলে না, কেউ জানতে চায় না কেন আসেনি তারা। আদিয়াত তো চায় না, শুধু ভাবতে থাকে কি এমন সম্পর্ক, কি এমন ঘটনা যে এত লুকিয়ে রাখতে হয় আমাকে। এমন একটা বিয়েতে বসতে হলো যেখানে কনে বরে দুইজনে অপরিচিত এবং ভবিষ্যতের দিকে হাঁটছে নিঃশব্দ নির্বাচক ভাবে। বিয়ে শেষ হতেই ইমাম সাহেব কাগজে স্বাক্ষর চাইলেন। দেনমোহরের অঙ্কটা আগেই দেওয়া ছিল, হাতে হাতে দেনমোহর পরিশোধ করে দেওয়া হলো। এক মুহূর্তের জন্য কোনো আনুষ্ঠানিক শব্দ নেই। আদিয়াত এক মুহূর্তের চেয়ে দেখলো মেয়েটিকে। তার আড়ালে সে নিজের পৃথিবীতে বন্দী। পরক্ষণে চোখ ফিরিয়ে নিল। আদিয়াত চোখ মুখে কোনো কৌতূহল নেই, কিংবা কোনো দুঃখ আনন্দ নেই। জহিরুল ইসলাম আস্তে আস্তে বলেন, চলো এবার বাড়ি ফিরি। আদিয়াত মেয়েটির পাশে এসে দাঁড়ালো, কিন্তু একবারের জন্য মুখটি দেখতে চাইলো না। অসম্ভব ইচ্ছে করলো না। দরজা খুলে দেওয়া হলো। পিছনের সিটে মেয়েটি গিয়ে বসলো। তার পাশে আদিয়াত বসে রইল। পা রাখতেই নতুন বউকে ঘিরে এক নরম উষ্ণতা ছড়িয়ে পড়লো। নাজনীন বেগম নিজ হাতে বধূবরণের ব্যবস্থা করে রেখেছিলেন। কোনো বাড়াবাড়ি ছিল না, কিন্তু চোখে মুখে চুপচাপ আনন্দ সবারই ছিল। আলিয়া নিজ হাতেই দৌড়ে বউকে ঘরে নিয়ে যায়। নতুন বউকে ঘরে বসিয়ে আলিয়া পাশে বসে আলতো করে হেসে বলল, এই ঘরটা এখন থেকে তোমার। তো কত দ্রুত পাল্টে গেল সবকিছু। বউ কিছু না বলে মাথা নাড়ায় ধীরে ধীরে। আরিয়া আবারও বলল, আমি হচ্ছে তোমার ননদ, বুঝছো? চিন্তা করো না, তোমার সংসার আমি নাক গলাইতে আসবো না। তোমার ভাই বিদেশ এসে তাই আমি বাসায় আসি। আর এখানে বেড়াতে এসে একদম একটা নাটকীয় বিয়ে দেখে ফেললাম। এই কথা শুনে বউর মুখে সামান্য হাসি ফুটে উঠলো। আলিয়া তার হাসিটা লক্ষ্য করে বলে উঠলো, এই তো খুব সুন্দর হাসি, হাসি খুশি থাকবে সর্বদাই, তাহলে সবকিছু সহজেই পেয়ে যাবে। তখন নতুন বউ চুপ করে থাকে। আলিয়া আলতো করে তার হাতটা ছুঁয়ে বলে, এই ঘরটা যেমন তোমার, আমরাও এখন থেকে। আলিয়া তখনই জিজ্ঞাসা করলো, এই যে শুনছো, তোমার নামটা বলো তো? চেহারাটাও তো দেখতে পারলাম না। বাবা হুট করে ভাইকে এসে বলল বিয়ের কথা। হয় এক যন্ত্রণা। নতুন বউ মুখ তুলে তাকাতেই নিচতলা থেকে চিৎকার ভেসে এলো। আদিয়াতের চাচা মুমিনুল ইসলাম এসে চেঁচামেচি করছে, ছেলের বিয়ে দিয়েছেন, অথচ চাচাদের সাথে একবারও বলার পরামর্শ মনে করলেন না। সবার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, কেউ যেন কথা বলতে চাচ্ছেন না তার সাথে। জহিরুল ইসলাম গভীর কণ্ঠে বললেন, এমনি কিছু সিদ্ধান্ত ব্যক্তিগত হয়, এটা আমার একান্ত দায়িত্ব ছিল, আমি তা পালন করেছি।
করেছি, সময় হলে সব জানতে পারবা। চাচা তাদের বাড়ি থেকে ইতস্ততা বোধ করে চলে গেলেন। বাড়ির বাতাস যেন একটু হালকা হয়েছে, ওরাও যেন বাতাসে বয়ে যাচ্ছে সবার চাপা টেনশন গুলো। দিন বেগম নতুন বউকে দেখার উদ্দেশ্য করে তাদের রুমে যেতে চাইলে আলিয়া বলে ওঠে, মা সেও খুব ক্লান্ত আর আমরা খুব ক্লান্ত, আসো ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে বউ দেখো। কিছুক্ষণ পর আদিয়াত রুমে ঢুকলো এবং দেখতে পেলো ঘরের এক কোনায় বসে আছে ছায়ামূর্তির মতো ঘোমটা দিয়ে নতুন বউটি। তখন সে ধীরে ধীরে গিয়ে নতুন বউটির সামনে বসে এবং তাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা তোমার নামটা তো জানা হলো। ঘোমটার আড়াল থেকে কোনো শব্দ এলো না, শুধু নিঃশ্বাসের খুব হালকা গতি। আদিয়াত জানে নীরবতা মানে অনেক কথা লুকানো, অনেক কষ্ট বুকের ভিতরে জমে থাকা। ঘরে নীরবতা, বাতাসে একটি দ্বিধা মিশে আছে। আদিয়াত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে হঠাৎ করে মেয়েটি ধীরে ধীরে ঘোমটা সরিয়ে নিল। এক মুখ চাঁদের মতো শান্ত চোখের অভিমান আর অচেনা অতীতের মেশালে সে মিষ্টি আচরণ ও কণ্ঠে বলল, আমার নাম আরশিন, আলবিনা হক আরশিন। নামটি শোনার পর আদিয়াত তৎক্ষণাৎ চুপ করে বসে রইল। মেয়েটি এখন ঘোমটা সরিয়ে মাথা নিচু না রেখে তার দিকে সোজা তাকিয়ে আছে, চোখে কোনো জড়তা নেই, যেন সে অনেকটা জানে কি কি জিজ্ঞাসা করতে পারে আদিয়াত। এখন আরশিন হালকা হয়ে বসলো। আমি জানতাম আপনি আমার নাম জিজ্ঞাসা করবেন। আদিয়াত একটু কৌতূহলের মুখে তাকালো। প্রথমে নাম জিজ্ঞাসা করাটা স্বাভাবিক। আচ্ছা আপনি কি আগে থেকে আমাকে চিনতেন? মেয়েটি বলে উঠলো, জানি, পরিচিত না হলেও নামটা নতুন না, আর আজ তো আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল। সে একটু হেসেই বলল। আদিয়াত তখন বলল, আসলে আমি কিছুই জানতাম না, শুধু বাবার কথার কারণে সিদ্ধান্তটা এরকম ভাবে বুঝে নিতে হলো। আরশিন একটু গম্ভীর হলো, তারপর বলল, আচ্ছা আপনার সাহস আছে, এরকম না জেনে না বুঝে একটা মেয়েকে মেনে নেওয়া সহজ না। আচ্ছা আপনি কি খুব অনিচ্ছে বিয়ে করেছেন? এরকমটা হলে আমার খুব অপরাধ বোধ হবে। আদিয়াত উল্টো মেয়েটিকে প্রশ্ন করলো, আপনি কি খুব অনিচ্ছায় এসেছেন? আরশিন মাথা নাড়ালো, বেশ বুঝিয়ে জবাব দিল, না আমি জানতাম, এটা হঠাৎ কিন্তু প্রত্যাশিত না। আমার চাচা বলেছিলেন বিয়েটা হবে, শুধু কবে হবে কিভাবে হবে এটা জানতাম না, কিন্তু যখন শুনলাম আপনার বাবা নিজে আমার চাচার কাছে গিয়েছিলেন তখন আমি আর প্রশ্ন করিনি। আদিয়াত একটু চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে বলল, আপনার একদমই কিছু বলা ছিল না, কিছু জানা ছিল না আমার সাথে কেন আপনার বিয়েটা হতে যাচ্ছে, তাও আবার ধরাধরি সময়ের মাধ্যমে? সে এবার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখে চোখ রেখে বলল, সত্যিটা জানতে চাওয়ার অধিকার অবশ্যই আপনার আছে। বিয়ের পিছনে সত্যি কিছু আছে যা আপনি জানেন না, আর আমি সেটা চাই না এই বিয়ে শুধু মানসিকতা বোঝা হয়ে থাকুক, সেটা তো আমাদের দুইজনের প্রতি অন্যায় হবে না? আদিয়াত গভীরভাবে মাথা নাড়ালো, আপনি ঠিক বলেছেন, আমি খুঁজে বের করার চেষ্টা করব বাবার কথার পিছনে কি কারণ রয়েছে। তার আগে আমি বা আমরা কেউ চাইবো না আপনি একটা সম্পর্কে আবদ্ধ হয়ে এসে এই বাড়িতে পরের মতো থাকেন। এই ঘর বাড়ি সবাই নিজের মতো করে নেওয়ার চেষ্টা করুন। আমি তাড়াহুড়ো করে বিয়ে করলেও সম্মান দেওয়ার বিষয়ে কোনো তাড়াহুড়া করবো না। এই বিষয়ে হঠাৎ ছিল একটা সিদ্ধান্ত যার ভিত মজবুত না হলেও কোমল জানা নেই আমার। আরশিন একগাল হেসে বলল, এই কথাটাই যথেষ্ট ছিল আমার জন্য। আদিয়াত চাইলে আরো অনেক কিছু জানতে পারতো, তার মনের প্রশ্নের জট লেগে আছে, এই বিয়ে, এই মেয়ে, এই রহস্য, কিন্তু তারপরেও আরশিনের শান্ত মুখ, ক্লান্ত দৃষ্টি, হয়তো সে এক লম্বা দিন পার করে এসেছে। আদিয়াত ভাবছিল হয়তো সে দ্রুত ভদ্রতায় খাতিরে উত্তর দিচ্ছে, তাই আর কিছুই বলল না। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আদিয়াত উঠতে যেতেই দীর্ঘ এক চাপা নিঃশ্বাস ফেলে আরশিন হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠল। উফ, সে মুখে এরকম চাপা কষ্টের শব্দ করলো। ঘোমটার নিচে বসে থাকার এক ঘোরামি ক্লান্ত যেন শরীরে ছড়িয়ে পড়েছে। কোমর, পিঠ, হাত পা সব ব্যথা করছে। সে তার দুই পা দুই দিকে ছড়িয়ে দিল, হাত দুটো মিলিয়ে দিল, তারপর চারদিকে আস্তে আস্তে দেখতে লাগে। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ। আলোটা হালকা ধূসর নরম, দেয়ালে ছিমছাম গোছানো কিছু বই রাখা আছে, আশেপাশে ছোট একটা টেবিল ঘড়ি এবং দেয়ালে কিছু ঘেঁষে রাখা চেয়ার। আশপাশটা দেখে আরশিন ভালো লাগলো এবং সে বিছানায় হাত রাখলো। হঠাৎই তার ঠোঁটের কোণে একরকম তৃপ্তির হাসি ফুটে উঠলো। জানালার ধারে গিয়ে দাঁড়ালো আরশিন। রাতের দেওয়া পর্দা উঠছে ধীরে ধীরে। একটা গা ছিমছিমে শীতল যেন হাওয়ার সঙ্গে মিশে এসে তাকে ছুঁয়ে গেল। সে নিজের দুই হাত জড়িয়ে ধরলো বুকের কাছে, তারপর চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জীবনে নতুন ধাপে পা দিয়েছে, অজানা এক ঘর, পরিচিত এক পুরুষের সঙ্গে শুরু করেছে নতুন পথ চলা। পরেও ভিতরে এক প্রশান্তির ছোঁয়া। নিচু গলায় সে নিজেই নিজের কাছে বলছে, জাহাঙ্গীর আঙ্কেল তাহলে ভুল বলে নাই, আমিও তাকে ভরসা করে ভুল করিনি। আদিয়াত বিশ্বাস করা যায় তিনি আঙ্কেলের মতোই দৃষ্ট, শান্ত স্বভাবের। অত্যন্ত আজকের ব্যবহারটুকু থেকে বোঝা স্পষ্ট গেল তার চোখে এক ধরনের প্রশান্তির জল দেখলো। সে জানালার কাছে হাত রাখলো। নতুন জীবনটা কঠিন হোক বা সহজ, সেখান থেকে কোনোভাবেই পিছিয়ে আসা যাবে না। আদিয়াত ফিরে এসে অভ্যাসবশত দরজাটা ভিতর থেকে আটকে দিল। পরক্ষণে সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তার চোখ গেল জানালার দিকে, সেখানে আরশিন দাঁড়িয়ে ছিল। এক ধরনের দোলন চাপা পড়ে গেল সে। এই মুহূর্তে তার কি করা উচিত? এই সাথে এক ঘরে এক বিছানায় শোয়াটা কি ঠিক হবে? হয়েছে সত্য, কিন্তু এত দ্রুত হঠাৎ করে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে একগুচ্ছ ভাবনা। অপরিচিত একটা মেয়ে, কিছুক্ষণ পরেই পরিচয়, সে কিভাবে চট করে অধিকার আদায়ে নামতে পারে? বিয়ের বিষয়টা সে যথেষ্ট সম্মান করে, এখন বিয়ে
হয়েছে, মানে তো সবকিছু নিজের মতো করে নেওয়া নয়। আদিয়াত একটু এগিয়ে আসে, কিন্তু তার অস্থির চোখ, দ্বিধাপূর্ণ ভঙ্গি দেখে আফরিন সব বুঝে গেল। সে ধীরে বিছানার এক সপ্তাহ হাত দিয়ে ঠিক করে বলল, আপনি এখানে শুয়ে পড়ুন। আজকের দিনটা আপনার জন্য সহজ ছিল না মনে হয়। মেয়েটি কণ্ঠে কোনো কৃত্রিমতা নেই, একটা সহজ শান্তির ভঙ্গি, যেন বুঝে সম্পর্কটা সময় নিয়ে গড়ে তুলতে হবে।